আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব ফার্স্ট পেপার চ্যাপ্টার 5। এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসবে অবধারিত ভাবে, আর অবশ্যই দুইটা বা তিনটা ক খ আসতে পারে, আর এমসিকিউ আসতে পারে এক থেকে দুইটা। তো এই চ্যাপ্টারের সব থেকে সহজ উপায় কি, যে এই চ্যাপ্টার হলো মাত্র চারটা প্রশ্ন পড়লে একটা এক সেট সিকিউ, মানে একটা ক আসবেই। এর কারণ হলো শর্ট সিলেবাসটা খুবই সংক্ষিপ্ত করে দেয়া। শর্ট সিলেবাসে আছে এখান থেকে শুধুমাত্র প্রিজারভেটিভস আর হলো ভিনেগার। আমি যদি শর্ট সিলেবাসটা একটু তোমাদের দেখাই, শর্ট সিলেবাসটা যদি দেখাই, 23 সালে পুনর্বিন্যাসকৃত যেটা, সেটাই তোমাদের পরীক্ষা হচ্ছে। তো এখানে খেয়াল করো যে চ্যাপ্টার 5-এ কি কি আছে। এই যে পঞ্চম অধ্যায়, এখান থেকে শুরু। পঞ্চম অধ্যায় খাদ্য নিরাপত্তা। নিরাপত্তায় রসায়নের গুরুত্ব মূল্যায়ন করতে পারবে। খাদ্য নিরাপত্তা, অনুমোদিত প্রিজারভেটিভস এর খাদ্য সংরক্ষণ কৌশল। আচ্ছা, এরপরে আছে, দেখো, এই যে 3 নম্বরে, এটা 1 2, 3 নম্বরে আছে আখ ও খেজুরের রস থেকে মল্ট ভিনেগার প্রস্তুতি। এটা ভিনেগারে খাদ্য সংরক্ষণের কৌশল, রসায়নে ব্যাখ্যা করতে পারবে খাদ্য সংরক্ষণ ভিনেগার দিয়ে। ভিনেগারে দিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। মল্ট ভিনেগার প্রস্তুতি, খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল, খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। তো বেসিক্যালি যদি বলো যে সিকিউ, সিকিউ যদি আসে, তা এই যে এই তিনটা, আর এ একটা, আর কেউ একটু বললে যে এটা হলো আর্টসের একটা প্রশ্ন, যে এই যে খাদ্য নিরাপত্তায় রসায়নের গুরুত্ব, খাদ্য নিরাপত্তায় রসায়নের গুরুত্ব আলোচনা করো। এসব প্রশ্ন আমার গদাকে কিন্তু দু এক সময় দিয়ে দেয়, কারণ প্রশ্ন যখন খুঁজে পায় না প্রশ্নকর্তা, তখন এরকম আর্টসের প্রশ্ন করে। তো মোটামুটি ভাবে আমরা যদি বলি যে এই চ্যাপ্টার থেকে সিকিউ এর সাজেশনটা কি, তো সেটা একটু দেখাই দিই। ওয়েট ওয়েট একটু ওয়েট। ডকুমেন্ট ফাইল চলে আসছে। ওকে, তা এই হলো এই চ্যাপ্টারের সাজেশন। দেখো, চারটা প্রশ্ন, মোটামুটি এই চারটা প্রশ্ন যদি করা যায়, তাহলে এখান থেকে আশা করা যায় যে দুইটা প্রশ্ন এখান থেকে থাকবে। দেখো, আখ বা খেজুরের রস অথবা সুক্রোজ বা চিনি, চারটাই কিন্তু একই জিনিস। আখ, খেজুরের রস, সুক্রোজ, চিনি, সবগুলো একই। আখের মধ্যে চিনি থাকে, খেজুরের রসে চিনি থাকে, সুক্রোজ বলতে আমরা চিনিকে বুঝি। সুতরাং এই চারটা নামে যে কোনো একটা যদি উল্লেখ থাকে, বুঝে নিবা এক প্রশ্ন। এই খেজুরের রস বা আখ বা চিনি বা সুক্রোজ থেকে ভিনেগার উৎপাদন পদ্ধতি সমীকরণ সহ, এই জায়গাটায় কিন্তু সমীকরণ সহ লেখা থাকতে পারে, নাও পারে। সমীকরণ মানে বিক্রিয়া, মাস্ট তিনটা বিক্রিয়া আছে, ওই তিনটা বিক্রিয়া অবশ্যই ইনক্লুড থাকতে হবে তোমার অ্যান্সারের মধ্যে। আচ্ছা, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এটা গদাগে আসার পসিবিলিটি ধরে রাখো যে 99.99%, কারণ সংক্ষিপ্ত যেহেতু সিলেবাসে শুধু এই অংশটুকুই আছে, এটা আসার পসিবিলিটি খুব বেশি। আচ্ছা, কখনো কখনো এস্টাস বা আলু থেকে দেয়। এস্টাস বা আলু থেকে আসছিল লাস্ট হলো 22 সালে। কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, দেখো 22 সালে আসছিল। 23 সালে স্যারেরা সচেতন হয়ে গেছে, কারণ সিলেবাসে কিন্তু আলু থেকে নাই। আলু থেকে যদি তৈরি করতে বলে, আলুতে থাকে এস্টাস। কারণ আলুতে এস্টাস থাকলে একটা বিক্রিয়া ভিন্ন দিতে হয়। তা আলু থেকে ভিনেগার তৈরি পদ্ধতি, এটা কিন্তু
আসলে সিলেবাসে নাই এই প্রশ্নটা, তারপরেও 22 সালে প্রশ্নটা করে দিছিল। তো এই জন্য একটা বিক্রিয়া এক্সট্রা একটু শিখে গেলে সমস্যা নাই, যদি দিয়ে বসে আলু বা স্টার্সের বিক্রিয়াটা দেখাই দেবো। 2 নাম্বার প্রশ্ন, আচ্ছা এটা একের অর, এই যে 2 নাম্বারটা কিন্তু আসলে একের অরটা। 3 নাম্বার যেটা বা এই প্রশ্নটা দেখো, ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল বা ভূমিকা। ভিনেগার দিয়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করা যায়, আর যদি ভূমিকাও আছে তা ভিনেগারের খাদ্য সংরক্ষণ কিভাবে করে, একই প্রশ্ন লেখা যায়, ভিনেগার ভূমিকা বললেও একই, যদি বলে ভূমিকা তো প্রায় একই প্রশ্ন লেখা যাবে, একই অ্যান্সার। অর ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের গুরুত্ব ও কৌশল, এই গুরুত্ব কিন্তু আলাদা। ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের গুরুত্ব যদি বলে, গুরুত্ব কিন্তু আলাদা, একটা পয়েন্ট আমি অ্যান্সারে দেখাই দিব যে গুরুত্ব কিন্তু আলাদা। আর কৌশল আলাদা, কৌশল বললে কৌশল, গুরুত্ব আর কৌশল বললে দুটাই লিখতে হবে। ঠিক আছে, গুরুত্ব কৌশল বললে দুটাই লিখতে হবে। 3 নম্বরে, খাদ্য সংরক্ষক হিসেবে ভিনেগার ও খাদ্য লব ভিনেগার ও খাদ্য লবণের দ্রবণের কৌশল ভিন্ন। ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণে করে, আর সোডিয়াম ক্লোরাইড কিভাবে খাদ্য সংরক্ষণ করে, দুইটার মধ্যে তুলনা টানতে হবে, দুইটা আলাদা পয়েন্টে দিতে হবে। এই 3 নাম্বার প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 4 নাম্বার হলো, খাদ্য সংরক্ষক হিসেবে চিনি ও ভিনেগারের কৌশল তুলনা করো। চিনি আর ভিনেগারের কৌশল তুলনা। 3 নাম্বার হলো চিনি আর লবণের কৌশলের তুলনা। এটা বেসিক্যালি ঘ দাগে আসতে পারে, এই যে 3 আর 4 বেসিক্যালি ঘ দাগে আসতে পারে। আর এর বাইরে যদি আর একটা প্রশ্ন আমরা পড়তে চাই, সেটা হলো কি, খাদ্য নিরাপত্তায় রসায়নের ভূমিকা আলোচনা করো। এই আরেকটা প্রশ্ন একটু অ্যাড করে দিও যে খাদ্য নিরাপত্তায় রসায়নের গুরুত্ব আলোচনা করো, এরকম বা রসায়নের ভূমিকা আলোচনা করো, আমরা যেটা শর্ট সিলেবাসের মধ্যে দেখলাম। তো এইটুকুই। চিনি লবণের সাইড ইফেক্ট দেওয়া লাগে না, এখানে সাইড ইফেক্টের কথা তোমাকে বলে নাই, চিনি লবণের সাইড ইফেক্ট এখানে দেওয়া লাগবে না। খাদ্য সংরক্ষণ কতটুকু, তাহলে 1 নাম্বার প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ যদি আমি বলি যে তোমাদের প্রশ্ন কি থাকতে পারে, তাহলে সেটা বলবো যে 1 নাম্বার প্রশ্ন ধরে রাখো থাকবেই, আর এর সাথে 3 আর 4 থেকে আর একটা থাকবে। 1 নাম্বার, ওই সরি, 2 3 4, 1 2 3 4। 1 নম্বরে ভিনেগার দিয়ে খাদ্য, ভিনেগার কিভাবে উৎপাদন করা হয়, বিক্রিয়া। 2 নাম্বার হলো কৌশল, আর 3 নাম্বার হলো, এই যে 2 নাম্বারটা আলু, এটা ধরে রাখো যে সিলেবাসে নাই, তারপরেও কি, এই যে এই প্রশ্নটা আমরা বলতেছি সিলেবাসে কিন্তু নাই, তারপরে আমরা পড়ে রাখতে হবে, কারণ দেখতে পাচ্ছ 22 সালে দিয়েছে। আচ্ছা, 3 আর 4 যেটা খাদ্য সংরক্ষণ হিসেবে ভিনেগার খাদ্য লবণের কৌশল, আর চিনি ও ভিনেগারের কৌশলের তুলনা, এটা আসতে পারে। আর এটা যদি না আসে তাহলে 2 নাম্বারটা আসতে পারে। তাহলে এই 4টা প্রশ্নই কিন্তু আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। 1 নাম্বার এটা, এটা, দুইটা দুই হয়ে গেছে, দুই এটা হলো ওর, এটা আসলে একের ওর, মানে আলু আর ওয়েস্টার্স থেকে দিতে পারে। 3 4, তাহলে এই 4টা প্রশ্নের অ্যান্সার কি হবে, কিভাবে দিবা, সেটা নিয়ে আজকের ক্লাসটা। তো আমি ক্লাস শুরু করি, প্রথমে আসি 1 নাম্বারটা। 1 নাম্বার প্রশ্ন কিভাবে অ্যান্সার দিব, 1 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্নটা ছিল যে ভিনেগার, চিনি আমি লিখি, আখ বা খেজুরের রস থেকে ভিনেগার, আখ খেজুরের রস, চিনি লিখতে পারো, এর সাথে চিনি সুক্রোজ একই জিনিস। আখ খেজুরের রস, চিনি অথবা সুক্রোজ, সবগুলো একই কথা। সুক্রোজ থেকে ভিনেগার উৎপাদন সমীকরণ সহ। এই হলো আমাদের প্রশ্ন। তো এটার প্রথমে একটা হেডিং দিতে হবে, হেডিংটা আমি তোমাদের বইয়ের থেকে দেখাই দিই যে বইয়ের থেকে কিভাবে হেডিংটা দিবা। এই যে দেখো, এটা হলো হাজারি স্যারের বইয়ে আছে। এই মূলনীতি যেটা কথাটা আছে, মূলনীতি পয়েন্ট লেখার দরকার নাই, তুমি যদি শুরু করতে চাও প্রশ্নটা এখান থেকে শুরু করতে পারবা, এই যে এখান থেকে।
এইটুকু যে আখ অথবা খেজুরের রসে 6 থেকে 10% সুক্রোজ বা চিনি থাকে। সুক্রোজের লঘু জলীয় দ্রবণের মধ্যে মল্ট এক্সট্রাক্ট গুঁড়া যোগ করা হয়। ইস নিশ্চিত ইনভার্টেস ও জাইমেস এনজাইমের প্রভাবে সুক্রোজ ফার্মেন্টেশন ঘটে। এতে প্রথমে ইথানল, পরে অ্যাসিটোব্যাক্টের নামক ব্যাকটেরিয়ার প্রভাবে বাইরের অক্সিজেন দ্বারা ইথানল জারিত হয়। ইথানিক অ্যাসিডের 10% জলীয় দ্রবণ উৎপন্ন হয়। ইথানিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণই ভিনেগার নামে পরিচিত। এই কথাটুকু লিখবা, একদম একদম হুবহু যদি লিখতে চাও এই যে এই কথাটা লিখে পরে তুমি সিম্পলি 3টা বিক্রিয়া দিবা। সেই 3টা বিক্রিয়া কি কি? 3টা বিক্রিয়া হলো এই যে দুইটা, 3টা বিক্রিয়ার এই হলো দুইটা। প্রথমে এটা যে চিনি পানি যোগ করা ইনভার্টে 37°C, এখানে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি হয়েছে, নাম হলো ইনভার্ট চিনি। আর এই যে ইনভার্ট চিনিকে জাইমেস এনজাইম যদি দেওয়া হয় ইথানল তৈরি হয়। এই দুইটা বিক্রিয়া দেওয়ার পরে আর একটা বিক্রিয়া বাকি আছে। সেই বিক্রিয়াটা হলো নিচে দেখো, এই যে এটা ইথানল বাইর অক্সিজেন অ্যাসিটোব্যাক্টর অ্যাসিটিক অ্যাসিড 6% বা 10% যদি লিখে দাও কোনো সমস্যা নেই। তো এই হলো আমাদের 3টা প্রশ্ন, প্রথম প্রশ্নের অ্যান্সার। প্রথম প্রশ্নের অ্যান্সার শুধুমাত্র এইটুকু দিলেই এনাফ। আর কেউ যদি 3 নাম্বার বিক্রিয়াটা এটা না দিয়ে নিচের বিক্রিয়াটা দাও, যে এই যে এটা, এটাও যদি দিতে চাও কোনো সমস্যা হবে না। কেউ যদি এই বিক্রিয়াটাও দিতে চাও, এই যে এটা, এটা যদি দাও ইথানল 10% মাইক্রোডার্মা অ্যাসিটি, যদি এটা দাও তাহলে সমস্যা নেই। তুমি এটা যেহেতু বর্ণনার মধ্যে তুমি অ্যাসিটোব্যাক্টর লিখছো, তুমি এখানে অ্যাসিটোব্যাক্টর দিয়ে দিতে পারো। তাহলে এই প্রশ্নের এই প্রশ্নের অ্যান্সার শুধুমাত্র যদি হাজারি স্যারের বইয়ের থেকে লেখো তাহলে এইটুকু লিখলেই হবে। আর তোমরা যদি অন্য বইয়ের থেকে লেখো তো সমস্যা নেই। তবে এই জায়গাটায় অনেক সহজ করে দেওয়া আছে। আমি যেটা বললাম যে এখানে কিন্তু তোমার প্রশ্নটা অনেক সহজ করে দেওয়া আছে। তো এই যে শুধুমাত্র কি লিখতে বলছি, যে এই যে মূলনীতি এখান থেকে শুরু হবে, মূলনীতির এই অংশটুকু একদম ঠাড়া মুখস্থ রেখে দিবা। ঠাড়া মুখস্থ তো মুখস্থ, আরো তো 2-3 বার প্র্যাকটিস করবাই। তাহলে আমি বিক্রিয়াগুলো একটু দেখাই দিব শুরুতে। লেখা শুরু করবা কোথা থেকে? লেখা শুরু করবা এখান থেকে, কিন্তু এই যে এই জায়গা থেকে। আখ আর খেজুরের রসে কি থাকে? সুক্রোজ থাকে। এই সুক্রোজের জলীয় দ্রবণের মধ্যে মল্ট এক্সট্রাক্ট ইস্ট গুঁড়া যোগ করা হয়। ইস্ট নিশ্চিত ইনভার্টেস ও জাইমেস এনজাইমের প্রভাবে সুক্রোজ ফার্মেন্টেশন ঘটে। এতে প্রথমে ইথানল, পরে অ্যাসিটোব্যাক্টর নামক এক ব্যাকটেরিয়ার প্রভাবে বায়ুর অক্সিজেন দ্বারা ইথানল জারিত হয়ে, এই জায়গাটায় একটু বাড়ানো যেতে পারে। এই যে ইস্ট নিশ্চিত জাইমেস এনজাইমের প্রভাবে সুক্রোজের ফার্মেন্টেশন ঘটে, এই জায়গাটায় যদি তুমি চাও যে একটা লাইন একটু বাড়াই দিতে, মানে ওই বিক্রিয়ার বর্ণনা দিতে, তাহলে তোমার ভালো হয়। যে এটা কি, যে প্রথমে যে বিক্রিয়াটা ছিল দেখো যে আমরা কি করছি এখানে, ইনভার্টেস, এই যে সুক্রোজ ইনভার্টেসকে, ইনভার্টেসের প্রভাবে সুক্রোজ কি করে গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত করে। এই কথাটা তুমি চাইলে এখানে অ্যাড করতে পারো। আর সেই গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণকে ইনভার্ট চিনি বলে। ওই ইনভার্ট চিনি জাইমেস এনজাইমের প্রভাবে কিসে পরিণত হয়? ইথানলে পরিণত হয়। তারপরে তুমি যদি দাও ইথানলের জলীয় দ্রবণে, ওই যে ইথানলের যে দ্রবণ, ওই দ্রবণে যদি অ্যাসিটোব্যাক্টর নামক ব্যাকটেরিয়া দেওয়া হয়, তবে সেটা কিসে পরিণত হবে? সেটা পরিণত হবে হলো ভিনেগার। ভিনেগার বলতে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডে পরিণত হবে। তো এই জায়গাটায় চাইলে একটু ফাইন টিউনিং করা যায়। যদি তোমরা এটা দাও কোনো ভুল হবে না, যদি এটা দাও ভুল হবে না। আর যদি না দিতে চাও, যে একটু ভালো করে যদি আর একটা লাইন এক্সট্রা বাড়াইতে চাও, তাহলে আমি লিখে দিতে পারি এটা। অ্যান্সারটা আমি একটু লিখি, লিখে দেখাই। তাহলে অ্যান্সার যদি এখান থেকে শুরু করো, তোমরা যদি একটু ওর থেকে লিখতে চাও ওইটা লিখলেও হবে। লিখবা প্রথমে আখ অথবা খেজুরের রসে যা আছে, এই লাইন চেঞ্জ করার দরকার নাই, প্রথম 2 লাইন, 16 থেকে 20% সুক্রোজ বা চিনি থাকে। সুক্রোজ বা চিনি, চিনির সংকেত CHO 12, 22, 11 থাকে। প্রথম লাইন এটা, এই লাইন চেঞ্জ করার দরকার নাই। দ্বিতীয় লাইন, সুক্রোজের লঘু জলীয় দ্রবণে
সুক্রোজের লঘু জলীয় দ্রবণে মল্ট এক্সট্রাক্ট। মল্ট কি জিনিস খ দাগের প্রশ্নে আছে। মল্ট এক্সট্রাক্ট মল্ট এক্সট্রাক্ট এক্সট্রাক্টর বলা হবে কয়টা। মল্ট এক্সট্রাক্ট ও ইস্ট গুঁড়া যোগ করা হয়, এই দুইটা লাইন চেঞ্জ করার দরকার নাই। ও ইস্ট গুঁড়া যোগ করা হয়। এর পরের লাইনটাও চেঞ্জ করার দরকার নাই, ইস্ট থেকে নিশ্চিত ইনভার্টেস ইস্টের দীর্ঘ দিতে হবে। ইস্ট থেকে নিঃসৃত ইনভার্টেস ও জাইমেজ এনজাইমের প্রভাবে সুক্রোজ এর ফার্মেন্টেশন ঘটে। এইটুকু বইয়ের থেকে হুবহু লেখো, পরের লাইনটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। সুক্রোজের ফার্মেন্টেশন ঘটে। ফার্মেন্টেশন ঘটে, এই লাইনগুলো চেঞ্জ দরকার নাই। এতে এইবার এসে তুমি এখানে চেঞ্জ করতে পারো, ওই যে লাইনটা এতে প্রথমে ওই যে তিনটা বিক্রিয়ার বর্ণনা। এবার এতে প্রথমে ধরো সুক্রোজ, প্রথমে সুক্রোজ, এই লাইনটা আমি চেঞ্জ করে দিচ্ছি দেখো। এতে প্রথমে সুক্রোজ ইনভার্টেস এনজাইমের প্রভাবে ইনভার্টেস এনজাইমের প্রভাবে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। ফ্রুক্টোজে পরিণত হয়। উৎপন্ন গ্লুকোজ আর ফ্রুক্টোজকে ইনভার্ট চিনি বলে। এটা একটু উৎপন্ন এই গ্লুকোজ ও ফ্রুক্টোজের মিশ্রণকে গ্লুকোজ ও ফ্রুক্টোজের মিশ্রণকে ফ্রুক্টোজকে ফ্রুক্টোজ মিশ্রণকে ইনভার্ট চিনি বলে। ইনভার্ট চিনি বলে। এই ইনভার্ট চিনি পরবর্তীতে, এটা মুছে দিলাম, উপর থেকে একটু মুছলাম। এই ইনভার্ট চিনি, আমি এটা কাগজে লিখে দিলে ভালো করতাম। যারা, আমি পরে বলে দিচ্ছি যে এটা হলো এই ভিডিওর কমেন্ট সেকশনে বা ফাইল এই ডিসক্রিপশন সেকশনে আমি এর পিডিএফ ফাইলগুলো দিয়ে রাখবো। তোমরা চাইলে পিডিএফ ফাইলগুলো ওখান থেকে নিয়ে নিতে পারবো। এই ইনভার্ট চিনি জাইমেস এনজাইমের প্রভাবে এনজাইমের প্রভাবে ইথানলে পরিণত হয়। ইথানলে
পরিণত হয়। এর পরের লাইন শেষ। উৎপন্ন ইথানলকে, এর পরের লাইন একই দিলে কোনো সমস্যা নেই, ওই যে ওই প্রশ্ন মূলনীতিতে যেটা লেখা ছিল। এই ইথানল বা উৎপন্ন ইথানল পরে উৎপন্ন ইথানল অ্যাসিটোব্যাক্টর, এই লাইনটা কি করে দিয়ে দাও, ঠিক করে নি লাইনটা। সুক্রোজ, যখন ফার্মেন্টের প্রথমে সুক্রোজ ইনভার্টেস এনজাইমের প্রভাবে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। ইনভার্টেস এনজাইমের প্রভাবে ঠিকই আছে। এরপরে হলো উৎপন্ন গ্লুকোজ ও ফ্রুক্টোজ মিশ্রণকে ইনভার্ট চিনি মানে ইনভার্ট চিনি জাইমেস এনজাইমের প্রভাবে ইথানলে পরিণত হয়। এই ইনভার্ট চিনি ঠিক আছে। এর পরের কথা হলো জাইমেস এর পরে লাস্ট বিক্রিয়া। উৎপন্ন ইথানল অ্যাসিটোব্যাক্টর ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া অ্যাসিটোব্যাক্টর ব্যাকটেরিয়ার প্রভাবে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয়। ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয়। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে এই ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% লঘু জলীয় দ্রবণকে লঘু জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এইটুকু তুমি একটানা লিখে নিয়ে এবার 3টা বিক্রিয়া দিয়ে দিবা। এইটুকু লেখার পরে আমাদের এখন কাজ হলো কি 3টা বিক্রিয়া দিয়ে দেওয়া। যে 3টা বিক্রিয়া ছিল, ওই 3টা বিক্রিয়া দিলেই তোমার হয়ে যাবে। প্রথমে ছিল সুক্রোজ, CHO। এই সংকেত মনে রাখতে পারে না অনেকে, এই জন্য তাদের বলে কি তুমি CHO আলাদা করে লেখো আগে প্রথমে। সংখ্যা মনে রাখো 12, 22, 11। এটা হলো সুক্রোজের সংকেত। এই সুক্রোজের সাথে একটু পানি যোগ করবা, আর এখানে যে এনজাইমটা লিখবা সেটা হলো ইনভার্টেজ। ইনভার্টেজ ইনভার্টেজ এনজাইমের টেম্পারেচার গুলো অবশ্যই দিবা। এটা 37°C তাপমাত্রা দিলে এখানে 2 অণু গ্লুকোজ, মানে এক অণু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ উৎপন্ন হবে। C6H12O6, আর একটা C6H12O6। একটা নিচে লিখবা গ্লুকোজ, আর একটি নিচে লিখবা ফ্রুক্টোজ। একটা নিচে লিখবা গ্লুকোজ, যে কোনো একটাকে গ্লুকোজ আর একটাকে লিখবা ফ্রুক্টোজ। আর এই গ্লুকোজ আর ফ্রুক্টোজকে ইনভার্ট চিনি বলে। এই যে পাশে একটু লিখে দিও যে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ সমান গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ ইকুয়াল টু ইনভার্ট চিনি, এখানে একটু লিখে দিবা ইনভার্ট চিনি। প্রথম বিক্রিয়া শেষ। এরপরে আমরা 2 নম্বর বিক্রিয়াতে যাব।
দুই নম্বর বিক্রিয়া দেখো, দুই নম্বর বিক্রিয়া ছিল ইনভার্ট চিনিকে নিব বা এই গ্লুকোজ আর ফ্রুক্টোজকে একসাথে করে নিব। দুইটা সংকেত যেহেতু সেম, তুমি দুইটা একসাথে করে লিখতে পারো, C6H12O6। এখানে দুই দিলেও কোনো সমস্যা নেই, কেউ এভাবে দুই দিতে পারো অথবা দুই অণু আলাদা করেই লিখতে পারো, C6H12O6। হয় তুমি এরকম দুইটা একসাথে যোগ করে লেখো, না হয় কি করতে পারো যে দুইটাকে একসাথে, যেহেতু গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুইটা সংকেত আছে, এজন্য এটাকে তুমি এটা লিখতে পারো। আর এর নিচে ইনভার্ট চিনি, এই দুইটাকে আমরা একসাথে বলছি কি ইনভার্ট চিনি। এই ইনভার্ট চিনি এটার সাথে জাইমেস এনজাইম দিতে হবে। ইস্ট নিঃসৃত জাইমেস এনজাইমের প্রভাবে এটা পরিণত হবে ইথানলে, CH3CH2OH প্লাস কার্বন ডাইঅক্সাইড। সমতা আনতে হবে। টেম্পারেচারটা মনে রাখবা 20 থেকে 24 ডিগ্রি, প্রথমটা ছিল 37, পরেরটা 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার গুলো দিয়ে দিও। সমতা আনতে গেলে দেখো এখানে কার্বন টোটাল কয়টা, 6 দুগুণে 12টা কার্বন। তাহলে এই জায়গায় আছে কয়টা, দুইটা। দুইটা, একটা কার্বন একটা কার্বন, তা আমি দুইয়ের সাথে যদি 4 গুণ দিই তাহলে 4 দুগুণে কত হয়, এই যে সিক্স ছিল কিন্তু একটা কার্বন দুইটা, তার সাথে আরো 4টা গুণ দিলে কার্বন হয়ে যাচ্ছে 8টা। আর বাকি আছে 4টা, সেই 4টা এখানে হোক, তো দুইটাই 4 4 সহজে মনে থাকবে। ইকুয়েশন গুলো যেন সমতা সহ দাও, কারণ এই প্রশ্ন যেহেতু খুবই ছোট, কোনো রকম ভুল যাতে না থাকে। এখানে দুই হবে, দুইটাই 4 4 হবে। আর লাস্ট বিক্রিয়াটা ইথানলকে নিয়ে জারিত করতে হবে অ্যাসিটোব্যাক্টর ব্যাকটেরিয়া দিয়ে। তাহলে শেষ বিক্রিয়াটা এখানে ইথানল CH3CH2OH এর সাথে বায়ুর অক্সিজেন অ্যাসিটোব্যাক্টর, অ্যাসিটোব্যাক্টর এক লাইনে লিখলেই ভালো হবে, অ্যাসিটোব্যাক্টর ব্যাকটেরিয়া। অ্যাসিটোব্যাক্টর ব্যাকটেরিয়া যদি দাও, এটা 10% একটু লিখে দিও, তাহলে এখানে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়ে যাবে। CH3COOH 6% বা 6 থেকে 10% লিখে দিও, 6 থেকে 10%। আর কিছু কার্বন ডাইঅক্সাইডও পাওয়া যাবে, সরি, কিছু পানি পাওয়া যাবে। এই হলো আমাদের বিক্রিয়া। তাহলে তিনটা বিক্রিয়া, প্রথম বিক্রিয়া এটা, দ্বিতীয় বিক্রিয়া এটা, তৃতীয় বিক্রিয়া এটা। আর এর আগের বর্ণনাটুকু আমি লিখে দিছি, জাস্ট তিনটা বিক্রিয়ার বর্ণনা যেন ওই লেখাটার মধ্যে থাকে। আর তিনটা বিক্রিয়া নিচে দিয়ে দিবা, নিচে দিলেই তোমার অ্যান্সার শেষ। এই প্রশ্ন আসার পসিবিলিটি 99%। এই প্রশ্ন আসার পসিবিলিটি খুব বেশি। আর এখান থেকে কিছু এমসিকিউ আসবে, যেমন এই যে গ্লুকোজ, যারা এমসিকিউ কারা পাবা, গ্লুকোজ থেকে ইথানল প্রস্তুত হয় কোন এনজাইমের প্রভাবে, গ্লুকোজ থেকে ইথানল প্রস্তুত হয় কোন এনজাইম, জাইমেজ। বা গ্লুকোজ, এই যে গ্লুকোজ ছিল এটা, গ্লুকোজকে ইথানলে পরিণত করে কোন এনজাইম, জাইমেস, ইনভার্টেস, ডায়াস্টেস। আমি এগুলো দিয়ে দিচ্ছি একটু, এমসিকিউ আসতে পারে এখান থেকে। গ্লুকোজকে ইথানলে পরিণত করে কোন এনজাইম, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। গ্লুকোজকে ইথানলে পরিণত করে, ইথানলে পরিণত করে কোন এনজাইম। এ নাম্বারে ইনভার্টেস, বি নাম্বারে মাল্টেস, সি নাম্বারে ডায়াস্টেস। এনজাইমের নামের পেছনে স থাকে, দেখছো, দন্ত স। ডি নাম্বারে হলো জাইমেস। তাহলে অ্যান্সারটা কি হবে, গ্লুকোজকে ইথানলে পরিণত করে। এই যে গ্লুকোজ মানে ইনভার্ট চিনি ছিল এটার মধ্যে, ইনভার্ট চিনির বলতে এখান মধ্যে কিন্তু গ্লুকোজ আর ফ্রুক্টোজ আছে, এটার মধ্যে গ্লুকোজ আছে ফ্রুক্টোজ আছে। তাহলে এই যে গ্লুকোজকে এনজাইম এতে পরিণত করতেছে কে, জাইমেস। এবার যদি বলা হয় যে সুক্রোজকে, সুক্রোজকে সুক্রোজকে ইনভার্ট চিনি বা গ্লুকোজ ফ্রুক্টোজে পরিণত করে কে, 2 নম্বর এমসিকিউ দাও। সুক্রোজকে, সুক্রোজকে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে, গ্লুকোজ ও
ফ্রুক্টোজে পরিণত করে কোন এনজাইম? তাহলে গ্লুকোজকে এতে পরিণত করে সুক্রোজ আর ফ্রুক্টোজে পরিণত করে হলো ইনভার্টেজ এনজাইম। এই দুইটা এমসিকিউ কিন্তু খুব পরীক্ষাতে আসে। এই দুইটা এমসিকিউ খুব পরীক্ষাতে আসে। তাহলে 1 নম্বর প্রশ্ন আমাদের শেষ। আখ ও খেজুরের রস বা চিনি থেকে কিভাবে চিনি বা সুক্রোজ থেকে কিভাবে ভিনেগার প্রস্তুত করা যায়। প্রশ্নের অ্যান্সারটা আমি হুবহু লিখছি, এভাবে ঠিক লিখে দিবা, একদম ঠাড়া মুখস্থ রাখবা, এটাই ধরে রাখো, পরীক্ষাতে তোমার থাকবেই থাকবে। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ছিল আমাদের যে আলু থেকে, বা এটা একটা এই আলু থেকে, আলু বা স্টার্চ থেকে, আলু বা স্টার্চ থেকে কিন্তু সিলেবাসে নেই। তারপরেও 22 সালে বরিশাল বোর্ড আর কুমিল্লা বোর্ডে আলু বা স্টার্চ থেকে ভিনেগার তৈরি করতে বলছিল। তখনও কিন্তু সিলেবাসে আলু বা ভিনেগার ছিল না। আসলে আলু বা ভিনেগার আমাদের বইই নেই। আলু বা স্টার্চ থেকে ভিনেগার প্রস্তুতি, এটা কিন্তু আমাদের বইতেই নাই। তারপরেও এরা অতি উৎসাহী 2-1টা বোর্ড থাকে, তারা একটু তোমার সাথে ফাজলামি করে যে যাতে এই প্রশ্নটা লিখলে আমি যাতে 3 মার্কের মধ্যে 2 কেটে দিতে পারি, বা 3 মার্কের মধ্যে যাতে 1 দিতে পারি বা 2 দিতে পারি, ঠিক আছে, 3 যাতে না দিতে পারি। এই আলু বা স্টার্চ থেকে যদি ভিনেগার প্রস্তুত করতে বলে, সেক্ষেত্রে আমাদের আলু বা স্টার্চ থেকে যেটা আছে, আবার আলু থেকে যে স্টার্চ থাকে, স্টার্চের সংকেতটা হলো C6H10O5। এই জায়গা থেকে আমার বিক্রিয়া শুরু করতে হবে। এটা হলো এন, আর এই সংকেতটাকে আমরা বলি হলো স্টার্চ। এই স্টার্চ আলুর ভেতরে থাকে। এই স্টার্চ কে প্রথমে ডায়াস্টেস এনজাইম দিতে হয়। স্টার্চ এর মধ্যে পানি দাও, পানি দিয়ে এর মধ্যে ডায়াস্টেস এনজাইম দিতে হয়। এই ডায়াস্টেস এনজাইমের প্রভাবে স্টার্চ ভেঙে যে এই মল্টোজে পরিণত হয়, CH12 22 11। এটা হলো মল্টোজের সংকেত। এখন তোমার কোশ্চেন হতে পারে একটু আগে তো সুক্রোজের সংকেত এটাই ছিল। হ্যাঁ, মল্টোজ আর সুক্রোজ দুইটাই একই সংকেত। এটা হলো ডাইস্যাকারাইড। এটা ডাইস্যাকারাইড, সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, তবে এদের মধ্যে ভিন্নতা, গাঠনিকগত ভিন্নতা আছে। এই মল্টোজকে ভাঙলে 2 অণু গ্লুকোজ পাওয়া যায়, কিন্তু তুমি যদি সুক্রোজকে ভাঙো তাহলে 1 অণু গ্লুকোজ 1 অণু ফ্রুক্টোজ পাবো। এখানে এস্টাস ডায়াস্টেস এনজাইমের প্রভাবে ভেঙে যে কিসে পরিণত হয়, মল্টোজে পরিণত হয়। এখানে টেম্পারেচারটা কিন্তু একটু বেশি, 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর সংকেতটা যদি হিসাব করো, 2 দিতে হবে এখানে একটা, তো 6 × 2 = 12, 12। আর সমতা আনতে হবে, এখানে এন সংখ্যক দিয়ে দাও। এই হলো প্রথম বিক্রিয়াটা। এস্টাস বা আলু বা এস্টাস থেকে ভিনেগার প্রস্তুতি যদি বলে, তোমার কিন্তু প্রথমে এই বিক্রিয়া দিয়ে শুরু করতে হবে। এর পরের গুলো অবশ্য সেম, মানে ওইখানের সাথে এখানের ভিন্নতা শুধু এই জায়গাটাই। তো এই ফাজলামি করা পরীক্ষা তোমাদের দেখাইছিলাম, এই ফাজলামি কোথায় করছিল? এই ফাজলামি একবার করছিল হলো তোমার, দেখবা যে কুমিল্লা বোর্ড 22। এই প্রশ্ন কোথায় আসছে একটু লিখে দিই। কুমিল্লা বোর্ড 22-এর 8-এর গতে দেখবা এই ফাজলামি আছে, আলু আঁকা আছে। আর আরেকবার এই ফাজলামি করছে বরিশাল বোর্ড 6-এর গতে আছে। বরিশাল বোর্ড 22-এর 6-এর গতে আছে। তো এই প্রশ্ন আলু বা স্টার্চ থেকে ভিনেগার প্রস্তুতি ওরা দিছিল, সেক্ষেত্রে ভিন্নতা শুধু এই বিক্রিয়াটাতে, যে আলু থেকে কি থাকে, স্টার্চ থাকে। এই স্টার্চ ডায়াস্টেস এনজাইমের প্রভাবে কিসে পরিণত হয়, মল্টোজে পরিণত হয়। উৎপন্ন যে মল্টোজ, এই মল্টোজ এবার মাল্টেজ এনজাইম আসবে, CH12 22 11। এর সাথে একটু পানি মিক্স করে এটার মধ্যে মাল্টেজ এনজাইম দিতে হবে। ওইখানে কিন্তু ইনভার্টেজ ছিল, আর এই জায়গায় যেহেতু এটার নাম মল্টোজ, এই মল্টোজ মাল্টেজ এনজাইমের প্রভাবে ভাঙে। এটা হলো কিন্তু মল্টোজ। মল্টোজ মাল্টেজ এনজাইমের প্রভাবে কিসে পরিণত হবে, এটা 25 ডিগ্রি সেলসিয়াস, এটা গ্লুকোজে পরিণত হবে, CH12 22, সরি, C6H12O6, 2 অণু। এটা গ্লুকোজে পরিণত হলো। উৎপন্ন গ্লুকোজকে এবার একই জিনিস, C6H12O6, এটাকে জাইমেস এনজাইম দিব।
এই জায়গা থেকে সেম, প্রথম দুইটা বিক্রিয়া একটু ভিন্ন। গ্লুকোজ এবার জাইমেস এনজাইমের প্রভাবে পরিণত হবে কিসে, ইথানলে। CH3CH2OH প্লাস হলো, একটু দিলেই হবে, দুই অণু দিয়ে দাও, তাহলে 4 × 2 = 8, 8 × 4 = 12। এই বিক্রিয়া দেখো আগের বিক্রিয়ার সমান, এখানে টেম্পারেচারটা আগের মতোই 25 ডিগ্রি দেখো দিলেই হবে, 20 থেকে 24, এখানে 25। তাহলে এস্টার্স থেকে যদি বিক্রিয়া আসে, প্রথমে এস্টার্স ডায়াস্টেজের প্রভাবে মল্টোজে পরিণত হবে, মল্টোজ মাল্টেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজে পরিণত হবে, এই যে গ্লুকোজ জাইমেস এনজাইমের প্রভাবে ইথানলে পরিণত হবে। আর শেষে আর একটা বিক্রিয়া আছে, ইথানলকে অ্যাসিটোব্যাক্টর, ওইটা কোনো চেঞ্জ নাই। আর একটা বিক্রিয়া আমি এটা একটু মুছে দিয়ে লিখে নিচ্ছি, ইথানল CH3CH2OH প্লাস অক্সিজেন অ্যাসিটোব্যাক্টর, অ্যাসিটোব্যাক্টর পরিণত হবে ইথানোয়িক অ্যাসিড প্লাস পানি। আগের মতোই এই 4টা বিক্রিয়া দিতে হবে। তাহলে যদি এস্টার্স বা আলু থেকে আসে, এই প্রশ্ন আসার পসিবিলিটি খুবই খুবই লেস, হয়তো একটা বোর্ড করতে পারে বা দুইটা বোর্ড করতে পারে। দেখো 22 সালে সবগুলো বোর্ড কিন্তু অন্য প্রশ্ন, মানে ওই যে ইয়ে থেকে প্রশ্ন করছিল, 6টা বোর্ডই প্রশ্ন করছে হলো ভিনেগার প্রস্তুত করো কোথা থেকে, সুক্রোজ বা চিনি থেকে, আর এই দুইটা বোর্ড ফাজলামি করছে। তো এরকম প্রতি বছর একটা দুইটা বোর্ড তোমাদের সাথে ফাজলামি করে। তুমি যদি সেই বোর্ডের অন্তর্ভুক্ত হয়ে যাও, তখন এই বিক্রিয়া যদি এভাবে না লেখো, তোমার মার্কস কাটবে। কারণ এস্টার্স বা এ থেকে আসলেই কিন্তু বইয়েতে নাই। এস্টার্স দিয়ে যে ভিনেগার তৈরি করো, এটা ইন্টারের সিলেবাসে বা বইয়ের ভেতরেই নাই। মানে বইয়ের মধ্যেই তোমার এখানে মল্ট ভিনেগার, এখানে এস্টার্স এর কথা কোথাও লেখা নেই, এক্সট্রাস নাই, এর মধ্যে নাই। মানে তোমাদের এইচএসসি বইয়ের ভেতরেই নাই এই জিনিস। তারপরেও তারা এই দুটা বোর্ড ঝামেলা করছে, ফাজলামি করছে। কারণ কি, তারা ওই মানদত্ত আমলের আগের বই, আমরা যেটা পড়ে আসছি 14 সালের আগের বই, 14 সালের আগের বইয়ে সেকেন্ড পেপার জৈব যৌগতে এই বিক্রিয়াগুলো আছে। তো ওই জৈব যৌগ থেকে তার মনে পড়ছে, আরে সুক্রোজ থেকে যখন পারছে, তাহলে এস্টাস থেকে পারবে না কেন? তাই তারা বিক্রিয়াটা দিয়ে দেয়। দিয়ে দিলে তোমার কিন্তু সামান্যতম একটু চেঞ্জ আনতে হবে। সুক্রোজের মধ্য থেকে যদি দেয়, তা আমরা এখান থেকে শুরু করতাম বেসিক্যালি এই 3টা বিক্রিয়া। আর এস্টাস থেকে দিলে তোমাকে একটু আলাদা, মানে বিক্রিয়াটা প্রথমে শুরু করতে হবে এস্টাস দিয়ে। এস্টার্স বা আলু, আলুর ভেতরে এস্টার্সই থাকে। এই এস্টার্স প্রথমে ডায়াস্টেস এনজাইমের প্রভাবে ভেঙে যে মল্টোজে পরিণত হবে। মল্টোজ মাল্টেজ যে যৌগ, ঠিক তারই এনজাইম। মল্টোজ মাল্টেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজে পরিণত হবে। আর ওখানে ছিল এই যে সুক্রোজ, একই সংকেত, সুক্রোজ ভাঙলে গ্লুকোজ ফ্রুক্টোজ হয়, কিন্তু মল্টোজ ভাঙলে দুই অণুই গ্লুকোজ হয়। এখানে দুইটা অণুই গ্লুকোজ। উৎপন্ন গ্লুকোজ, গ্লুকোজ সবসময় একটা এনজাইম দিয়ে ইথানলে পরিণত হয়। গ্লুকোজ জাইমেজ এনজাইমের প্রভাবে ইথানলে পরিণত হয়। ইথানল অ্যাসিটোব্যাক্টর ব্যাকটেরিয়াল পাইরক্সিন দ্বারা জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয়। এটা যদি লেখো 10%, এখানে লিখে দিবা 6 থেকে 10%। এই হলো আমাদের এই বিক্রিয়া। আলু থেকে যদি এস্টাস তৈরি করতে বলে, এই বিক্রিয়াগুলো দেওয়া। তবে এই বিক্রিয়া আসার পসিবিলিটি এক বোর্ড বা এক থেকে দুইটা বোর্ড হয়তো দিতে পারে। অথবা যদিও এই টিচার সচেতন হয় যে আসলে এই জিনিসটা আমাদের সিলেবাসে নাই, আমাদের বইয়ের পেছনেও নেন, তখন সে হয়তো এটা দিবে না। সুতরাং এই প্রশ্ন আসার পসিবিলিটি খুবই খুবই কম। তবুও বিক্রিয়াগুলো একটু শিখে যাবা। কারণ যদি তুমি এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন অ্যান্সার করতে চাও, একটা সেট সিকিউ, তাহলে অবশ্যই এটাও শিখে যেতে হবে। এই গেল হলো আমাদের এস্টাস বা আলু থেকে। তো আমি এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন হলো 2 নাম্বার। প্রথম প্রশ্নটা এক দিয়ে, একে হলো ভিনেগার প্রস্তুত করো কোথা থেকে, ভিনেগার প্রস্তুতি সুক্রোজ বা চিনি থেকে। আর এটার ওয়ারেল বললাম কি, এটার ওয়ারে লিখে নিও আলু বা এস্টাস থেকে। এস্টাস থেকে ভিনেগারটা এক। আর 2 নাম্বার প্রশ্ন, আমি এটা 2 নাম্বার বললাম না, এটাকে একের ওয়ারে দিয়ে লিখে নিও, এস্টাস থেকে। এস্টাস থেকে তা একের ওয়ারে লিখবা। 2 নাম্বার প্রশ্ন,
ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ কৌশল। ভিনেগার দিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল। সংরক্ষণ কৌশল অথবা ভিনেগার খাদ্যদ্রব্য সংরক্ষণে ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। তা ভিনেগার খাদ্যদ্রব্য সংরক্ষণে ভূমিকা রাখে আর কৌশল সেম জিনিস, একই রকম ভাবে ব্যাখ্যা দিলে হবে। খাদ্যদ্রব্য সংরক্ষণে ভূমিকা মানে কি, খাদ্যদ্রব্য সংরক্ষণ কিভাবে কাজ করতেছে সেটাই। তাহলে খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশলটা আসি। এই প্রশ্নটার ব্যাখ্যাটা আমি, এই যে ভিডিও হচ্ছে এই ভিডিও ইউটিউবে পাবা। এই ইউটিউবের ডেসক্রিপশন বক্স, অর্থাৎ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এটার অ্যান্সারটা লিখে তোমাদের রেখে দিব। ওই এতে যদি ক্লিক করো তাহলে অবশ্যই তুমি পিডিএফটা পেয়ে যাবে। অথবা গুগল সার্চ বক্সে যে আমার টেলিগ্রাম গ্রুপে চলে যাবা, টেলিগ্রাম গ্রুপে বলবা আমি এই ভিনেগার খাদ্যদ্রব্য সংরক্ষণের পিডিএফটা নিতে চাই, তাহলে ওইখানে আমি দিয়ে রেখে দিব। গুগল সার্চ বক্স, এটা হলো গুগল সার্চ বক্স যদি হয়, গুগল সার্চ বক্স এমন কেউ নাই, গুগলে অনেক কিছু সার্চ দাও। টি.মি লিখবা, ক্লাস দিয়ে AZAD CAC 22। এটা যদি লেখো একদম হুবহু একই লিখতে হবে কিন্তু, টি.মি তারপর একটা হেলাস। যদি একদম একটা হুবহু একটা অক্ষর যদি বাদ দাও তাহলে কিন্তু তুমি আমার ওই চ্যানেলে যেতে পারবে না। ওখানে আমি এই পিডিএফটা দিয়ে রেখে দিব। এই দুইটা উপায় বললাম, দুইটা উপায়ে তুমি এই পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফটা যদি নিতে চাও অবশ্যই ওখানে, মানে এই প্রশ্নের অ্যান্সার গুলো আমি লিখে রেখে দিব এই দুইটা জায়গায়। একদম হুবহু যদি এই কথা মানে, টি তারপর একটা ডট লিখতে হবে, লিখতে হবে, এই হিলাস চিহ্ন দিতে হবে, AZAD CAC 22, হুবহু এটা লিখলেই ও কেবল ওই গ্রুপে যেতে পারবা, তা না হলে কিন্তু ওই গ্রুপে কখনোই নিয়ে যাবে না। তো এই গ্রুপে যে বলবা যে ভিনেগার দিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণের ভূমিকা, এই প্রশ্নটার অ্যান্সারটা আমার একটু দিয়ে দেন। তা আমি কেন এটা বললাম যে এটা তোমাদের বইয়ে আছে, বই থেকেও পড়তে পারো, কিন্তু সমস্যা হলো কি, বইয়ের মধ্যে কিছু কিছু জায়গায় অবান্তর, ওই অবান্তর কথাগুলো আমি কেটে দিয়ে সুন্দর করে সহজ ভাষায় লিখে দেওয়ার চেষ্টা করবো যেটুকু প্রয়োজন। তাই অ্যান্সারটা আগে বলি যে ভিনেগার দিয়ে কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ করে। এই ভিনেগার আসলে যদি 6 থেকে 10% দ্রবণকে আমরা ইথানোয়িক অ্যাসিডের দ্রবণকে বলছি হলো ভিনেগার। তো বেসিক্যালি যদি ভিনেগারের পিএইচ হিসাব করি, তো ভিনেগারের পিএইচ এর মান 4.74। আর যদি এই পার্সেন্টেজ আরো বেশি বাড়ায় দাও তাহলে পিএইচ এর ভ্যালু আরো কমে আসবে। তো এই যে ভিনেগারের পিএইচ এর ভ্যালু অনেক কম, এই অনেক কম পিএইচ হওয়ার কারণে এই পিএইচ এ আসলে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না। ব্যাকটেরিয়া এই পিএইচ এ কি হয়ে যায়, মরে যায়। তো এই যে এত পিএইচ এ যদি ব্যাকটেরিয়া না বাঁচতে পারে, কিভাবে আসলে বাঁচতে পারে না, কারণটা কি? এই ইথানোয়িক অ্যাসিড যদি বিয়োজিত হয় তাহলে সম্পূর্ণ বিয়োজিত হবে না, H+ তৈরি করে। এই যে উৎপন্ন H+, জীবন্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া, জীবন্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া প্লাস ওই যে H+ ইকুয়াল টু মৃত বা নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া। মৃত বা নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া। তোমার প্রশ্নের অ্যান্সারের মধ্যে যেন এই যে তিনটা লাইন আমি লিখছি, যে ভিনেগার মানে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড যার পিএইচ এর ভ্যালু 4.74, এটা নিম্নরূপে যে বিয়োজিত হয়, এই বিয়োজন বিক্রিয়া দুইটা যেন থাকে। এই তিনটা কথা যদি তোমার এই ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশলের মধ্যে না থাকে, তবে তুমি ফুল মার্কস কখনোই পাবে না। 1010 পেজ দেখো, এই তিনটা জিনিস নাই, তোমার মার্কস দিবে না। ঠিক আছে, 1 পেজ লেখো বা হাফ পেজ লেখো, হাফ পেজের মধ্যে এই তিনটা জিনিস তোমার প্রশ্নের মধ্যে ইনক্লুড আছে, তুমি হাফ পেজে যদি এইটুকু লেখো 2 পেয়ে যাবা। আর তার সাথে একটু বর্ণনা করে একটু বড় করলেই 3 বা 4-4 দিয়ে দিবে। তো এই তিনটা ইনফো যেন তোমার এর মধ্যে থাকে, এর বাইরে এক্সট্রা আর একটা ইনফো তুমি অ্যাড করতে পারো। এই ইনফোটাও ভালো। আসলে কিভাবে আসলে এই ব্যাকটেরিয়া মানে H+ গুলো কেন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলতেছে, এই ব্যাকটেরিয়ার আসলে H+ এর সাথে সমস্যা কি, H+ পাইলে ব্যাকটেরিয়ার সমস্যা কি?
তো এইটুকু যদি তুমি অ্যাড করতে চাও তা খুবই ভালো হয়। আর একটা জিনিস, সেটা হলো এই যে অণুজীব বা ব্যাকটেরিয়ার মধ্যে প্রোটিন থাকে, ব্যাকটেরিয়ার যে প্রোটিন আছে, দেখো এর বাইরে যদি তুমি আর একটা কথা একটু অ্যাড করতে চাও তা সেটা দিলেও ভালো হয়। দেখো এই অণুজীব বা ব্যাকটেরিয়া যেগুলো, এই ব্যাকটেরিয়া বা অণুজীব গুলো কেন খাদ্য প্রভাবক ফার্মেন্টেশন বা পচাতে পচায় কেন? আসলে এই যে ব্যাকটেরিয়ার গা থেকে এক ধরনের এনজাইম বা প্রোটিন নিশ্চিত হয়, এনজাইম বা প্রোটিন নিশ্চিত হয়। এই এনজাইম বা প্রোটিনের মধ্যে অ্যাক্টিভ সাইড হিসেবে নাইট্রোজেনের সাথে লোন পেয়ার ইলেকট্রন থাকে। এই যে লোন পেয়ার ইলেকট্রন আসলে মেনলি ওই প্রভাবক হিসেবে কাজ করে খাদ্যদ্রব্যকে পচানোর জন্য। এখন ওই এই যে এইচ প্লাসটা যাচ্ছে, এই এইচ প্লাসটা কি করে? এই এইচ প্লাসটা ওই যে নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন ছিল তার সাথে যুক্ত হয়ে যায়, অর্থাৎ ওইটা নিষ্ক্রিয় হয়ে যায়, তখন খাদ্য আর পচে না। এই কথাটা যদি কেউ অ্যাড করতে চাও খুব ভালো হয়, কিন্তু এটা হয়তো অনেক কঠিন হয়ে যাবে অনেকের জন্য। যদি লিখতে পারো ভালো, আমি দেখান দেওয়ার চেষ্টা করি। দেখো অণুজীবের মধ্যে কি থাকে বললাম, প্রোটিন থাকে। এই তিনটা বিক্রিয়ার পরে আমরা একটা অণুজীবের যে প্রোটিন, প্রোটিনটা কিভাবে, প্রোটিনের সংখ্যাটা একটু বুঝাই দিই। প্রোটিন তোমরা তো দেখছো যে প্রোটিন কিভাবে তৈরি হয়। প্রোটিন তৈরি হয় কিভাবে, দুইটা অ্যামিনো অ্যাসিড নিয়ে একসাথে যুক্ত হতে। অ্যামিনো অ্যাসিডের একটু এটা এটা লেখার দরকার নাই, আমি অ্যামাইনো অ্যাসিডটাকে একটু বুঝাইনি। অ্যামাইনো অ্যাসিডের সংকেত যারা বোঝো না, অ্যামাইনো অ্যাসিডের সংকেত যারা বোঝো না, একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি কি থাকে? একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামিনো গ্রুপ থাকে, আর এর সাথে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে। তো এই অ্যামিনো অ্যাসিড, এটাকে বলে অ্যামিনো অ্যাসিড। দুইটা অ্যামিনো অ্যাসিড মিলে একটা কি তৈরি করে? সেটা বলে একটু ভেঙে দিই। দুই অণু অ্যামিনো অ্যাসিড, দুইটা অ্যামিনো অ্যাসিড যুক্ত করে বিক্রিয়াটা একটু দেখাই দিচ্ছি আমি, যারা বিক্রিয়া বোঝো না তাদের জন্য। দেখো এখান থেকে এই যে মাঝখান থেকে পানি বের হয়ে যাবে, এরকম পানি বের হয়েছে, কি তৈরি করবে? এটা এনএইচটাকে এভাবে লেখো। যারা প্রোটিন বোঝো না, প্রোটিন যারা বোঝো না তাদের জন্য এটা বের হয়ে যাবে। তাহলে এই অংশগুলো পানি বের করে দিচ্ছি, দেখো এই এখনো পানি বের করে দিচ্ছি, আর এখান থেকে পানি বের করে দিয়ে যা থাকবে সেটাই হলো আমাদের প্রোটিনের সংকেত। তাহলে প্রোটিনের যে সংকেতটা সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? এনএইচ। এই যে এনএইচ এ কিন্তু একজোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে, তাহলে এখানে একজোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। তার সাথে কি? সিএইচ, সিএইচটা হলো আর, তার সাথে হলো কি? সিও। এই সিও এর সাথে আবার একটা এন এইচ, নাইট্রোজেনের সাথে লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন, তারপর আবার সিএইচ, সিএইচ এর সাথে আর, সিও। যারা এর সংকেত বোঝো না, প্রোটিনের সংকেত বোঝো না, এটা হলো কিন্তু প্রোটিনের সংকেত। তো এই প্রোটিনটা কে নিশ্চিত করে? এই প্রোটিনটা নিশ্চিত করে হলো ব্যাকটেরিয়ার শরীর। ব্যাকটেরিয়ার শরীর থেকে এই প্রোটিনটা বেরোয়। এই প্রোটিনটা হলো ফার্মেন্টেশন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে? এই প্রোটিনটা, প্রোটিন বা এনজাইম, এনজাইম মানে প্রোটিন, এনজাইম বা এই প্রোটিনটা হলো, এটা হলো অণুজীবের, অণুজীবের এনজাইম। এটা হলো কি? অণুজীবের এনজাইম। এই অণুজীবের এনজাইম মানে এটা হলো কি? প্রোটিন। এই অণুজীবের এনজাইমটাই, এই যে লোন পেয়ার ইলেকট্রন আছে, এই লোন পেয়ার ইলেকট্রন গুলোই আসলে প্রভাবক হিসেবে, খাদ্যদ্রব্যকে পচানোর জন্য প্রভাবক হিসেবে কাজ করে। আর এর সাথে যদি আমরা যোগ করি, ভিনেগার যোগ করি, তাহলে এই ভিনেগারের মধ্যে কি থাকে? এই ভিনেগারের মধ্যে থাকে হলো এইচ প্লাস। তাহলে এই ভিনেগারে থাকে হলো এইচ প্লাস, এই ভিনেগারে থাকে এইচ প্লাস যদি দেওয়া হয়, তাহলে ওই এইচ প্লাস গুলো কোথায় এখন যুক্ত হবে? এই যে লোন পেয়ার ইলেকট্রন যেখানে যেখানে আছে এই জায়গাটায় যুক্ত হবে। তাহলে এই বিক্রিয়াটা কেমন হয়ে যাবে? এই যে এনএইচ যেভাবে আছে সেভাবে আগে একটু লেখো। এনএইচ, তার সাথে এটা সি এইচ আর, তার সাথে সিও, এন এইচ, লোন পেয়ার ইলেকট্রন, সি এইচ আর, সিও। কোথায় কোথায় আমি যুক্ত করব দেখো। এই যেখানে লোন পেয়ার ইলেকট্রন আছে এই জায়গা থেকে একটা সন্নিবেশ বন্ধন টেনে দিবা। এই যে এখানে একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, এখান থেকে একটা সন্নিবেশ বন্ধন এইচ প্লাস টেনে দিবা। এই এই বিক্রিয়াটা যদি দাও তাহলে তোমার খুব ভালো হয়। যে অণুজীবের মধ্যে থাকা
বা অণুজীবের শরীর থেকে নিশ্চিত যে এনজাইম, ওই এনজাইমের মধ্যে যে লোন পেয়ার ইলেকট্রন থাকে তা ফার্মেন্টেশনে সাহায্য করে। কিন্তু তার সাথে যদি ভিনেগার যোগ করে দেওয়া হয় তো ওই ভিনেগার ওই লোন পেয়ার ইলেকট্রনকে প্রশমিত করে দিবে। কিভাবে? কারণ লোন পেয়ার ইলেকট্রনের সাথে সে একটা সহনিবেশ বন্ধন গঠন করবে, তাহলে ওটা আর কাজ করতে পারবে না। তাহলে ওই ব্যাকটেরিয়া কি করতে পারবে না, ও ফার্মেন্টেশন ঘটাতে পারবে না। একটা কথা। আর একটা কথা, যে অণুজীবের কোষ প্রাচীর আসলে ওই যে ভিনেগারের থাকা যে পিএইচ, ওই পিএইচ সহ্য করতে পারে না। এই কথাটুকু তোমার অ্যান্সারের মধ্যে থাকে। তো এই প্রশ্নটার অ্যান্সার আমি অবশ্যই বললাম যে এতে লিখে দিব, এই যে তোমাদের এর মধ্যে মানে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবো। তো ভিনেগার দিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল কি হবে সেটা বললাম। এর পরের প্রশ্ন আমি যাচ্ছি, 3 নাম্বার গেল। 3 নাম্বার প্রশ্নে ভিনেগার দিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণের গুরুত্ব। ভিনেগার দিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণের গুরুত্ব, এর গুরুত্বটা আসলে কি? গুরুত্বটা আসলে আর্টসের প্রশ্ন। খাদ্যদ্রব্য সংরক্ষণ কি যদি না করা হয় তা খাদ্যদ্রব্য পচে গেলে আমাদের ক্ষতি না? যেমন ফলমূল শাকসবজি এগুলো আমাদের যদি খাদ্য সংরক্ষণ করতে পারি তাহলে সেটা আমাদের কি ভালো হবে সেটা। তো এটা হলো বইয়ে আছে বা টেস্ট পেপারের থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি, এই টেস্ট পেপারের এই ছবিটা তোমরা নিলেই হবে। ও এটা আমি ছবিটা ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের গুরুত্ব, এটা স্কিপ হয়ে গেছে কিনা মানে রেকর্ডে আসছে কিনা আমি বুঝতে পারতেছি না, এই জন্য আবার একটু বলি। ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের গুরুত্ব, এটা জাস্ট একটা ছবি দিয়ে দিচ্ছি, এই ছবিটা দেখো, এই ছবিটা করলে হয়ে যাবে। যদি স্কিপ হয়ে গিয়ে থাকে আমি বুঝতেছি না। এখানে এই যে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের গুরুত্ব যদি আছে তা দুইটা পয়েন্টে লিখবা। আমি যে বইয়ের একটা ছবি দিয়ে দিছি এই ছবি থেকে লিখলেই হবে। এটা আসলে পাঞ্জারি টেস্ট পেপারের একটা পেজ, অথবা তোমাদের কাছে যদি অন্য কোনো বই থাকে সেখানেও যদি খাদ্য সংরক্ষণের গুরুত্ব লেখা হয়ে যাবে। এটা মূলত একটা আর্টসের প্রশ্ন। আর্টসের প্রশ্ন আমি কেন বলি, কারণ এর মধ্যে কোনো সায়েন্স বিষয় কিছু নাই, একদম সম্পূর্ণ আর্টস স্টাইলের প্রশ্ন, বর্ণনা দিয়ে লিখতে হবে। আর এই প্রশ্ন বর্ণনা দিয়ে যদি লেখো তো দুইটা পয়েন্টে লিখতে হবে, যে শাকসবজি সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব কি। দেশে সর্বত্র সব রকমের শাকসবজি পাওয়া যায়, এগুলো দ্রুত পচনশীল। যদি আমরা শাকসবজিকে সংরক্ষণ করে রাখতে পারি ভিনেগার দিয়ে, তাহলে সেটা কি হবে, যে ভিনেগার শাকসবজি বিদ্যমান খনিজ লবণ, সেটা আমাদের অর্থনীতি উন্নত ভালো। তো ওটা অর্থনীতির বিষয় লেখা নিতে লাগবে না এখানে। তাই শাকসবজি সংরক্ষণে সব পর্যায়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া সময় দাবি। ভিনেগার শাকসবজি সংরক্ষণ করলে এটি শাকসবজির পুষ্টি, ভিটামিন অক্ষুণ্ণ রাখে। ভিনেগার শাকসবজিতে বিদ্যমান বিভিন্ন খনিজ পদার্থ, ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস প্রভৃতিতে মৃদু প্রকৃতি, লৌহ, ফসফরাস প্রভৃতি মুক্ত করে শরীরে গ্রহণের উপযোগী করে তোলে। একটু লেখাটা সাদা দেখাচ্ছে আমার সামনে, এই জন্য পড়তে একটু সমস্যা, তোমাদের সামনে মনে হয় ভালো আসবে আশা করা যায়। তো এই যে প্রশ্ন, এই প্রশ্নটা এখান থেকে লিখে দিবা দুইটা পয়েন্ট। একটা পয়েন্ট তো এটাই, একটা পয়েন্ট হলো একটা স্ক্রিনশট দিয়ে নাও, একটা পয়েন্ট হলো এটা শাকসবজি সংরক্ষণে ভিনেগার, আর একটা হলো ফল সংরক্ষণে ভিনেগার। এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টে এই প্রশ্নটার অ্যান্সার দিবা। দুইটা পয়েন্ট আমি বললাম, খেয়াল করো, দুইটা পয়েন্টে এটা লিখবা। একটা হলো এই যে শাকসবজি সংরক্ষণে ভিনেগার, 2 নম্বর হলো ফল সংরক্ষণে ভিনেগার। দুইটা পয়েন্টে লিখলে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের গুরুত্ব, এটা কিন্তু ভিনেগার দিয়ে, স্ক্রিনশট দিয়ে নাও, ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের গুরুত্ব। এই প্রশ্নের নাম কিন্তু ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের গুরুত্ব, অন্য কিছু না। গুরুত্ব যদি আসে, কৌশল টৌশল কিন্তু এটা না। আহ এই প্রশ্নটার অ্যান্সার হলো এটা। আচ্ছা, এরপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 3 নাম্বার শেষ, 4 নাম্বার প্রশ্ন মনে হয় আমি লিখছিলাম যে ভিনেগার আর খাদ্য লবণ যেটা। 4 নাম্বার প্রশ্ন ছিল যে ভিনেগার ও NaCl এর খাদ্য সংরক্ষণ কৌশল ভিন্ন, মানে দুইটা আলাদা আলাদা ভাবে খাদ্য সংরক্ষণ করে, খাদ্য সংরক্ষণ কৌশল ভিন্ন, ব্যাখ্যা করো যদি এটা আসে। তো ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ কৌশল কি সেটা আমি তোমাদের বলছি, আর এটার অ্যান্সারটা আমি ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ বলছি লিখে দিব। আর যদি তোমরা সেটা নাও পাও বইয়ের থেকে লিখলেও হবে। বইয়ের থেকে কোথায় আছে, হাজারি স্যারের বইয়ের পেছনের দিকেই আছে, একদম শেষের দিকে
একটা পেজের ছবি দেখাই দিই, দেখো। এই যে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের কৌশল, যদি এখান থেকে লেখো হবে। এই যদি এখান থেকে কেউ লেখে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের কৌশল, তবুও সমস্যা নেই। তবে হ্যাঁ, এখানে একটু বাড়ালে ভালো হয়। ঠিক আছে, এই পর্যন্ত লিখলেই হবে, ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের ব্যবহার এই পর্যন্ত, অথবা কেউ যদি এখানে শেষ করো তবুও হবে। এই জায়গা থেকে এই পর্যন্ত ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ কৌশল, যদি এই জায়গা থেকে এই পর্যন্ত লেখো সমস্যা নাই। আর একটু ভালো করে লিখতে চাইলে আমি পিডিএফ একটা দিয়ে দিব, ওই পিডিএফ থেকে নিয়ে নিতে পারবো এখান থেকে। তো এইটা গেল ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ কিভাবে করা যায়। এরপরে যদি প্রশ্ন আসে যে ভিনেগারের সাথে আরেকটা প্রশ্ন আসলো, যেটা আমি কি লিখছি দেখো, খাদ্য লবণ এনএসিএল কিভাবে খাদ্যকে সংরক্ষণ করে। দেখো এনএসিএল এ একটু উদাহরণ দিয়ে আমি একে একটু বোঝাই বলি। তোমরা দেখে থাকবে, ওই যে শুটকি মাছ, মানে ইলিশ শুটকি তো সবাই চেনো, এছাড়া শুটকি মাছ লবণ দিয়ে যে শুকায় এটা চেনো। তো ইলিশ শুটকি কেন তৈরি করে, বা ইলিশ মাছের উপরে লবণ দিলে কি ঘটনা ঘটে, বা যে কোনো খাদ্যদ্রব্যের উপরে লবণ থাকলে কি ঘটনা ঘটে। এই লবণ খুবই, দেখো, পানিগ্রাহী একটা পদার্থ। এখন যদি মনে করো যে মাছের গায়ের উপরে বা যে কোনো খাদ্যদ্রব্যের উপরে যদি লবণ থাকে, তবে ওর গায়ে ব্যাকটেরিয়া যদি বসে তো নিজেই মরে যাবে। কেন? এটা একটা ব্যাখ্যা দিই। ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, আর এই জায়গাতে লবণ আছে, এগুলো হলো লবণ। লবণ বলতে এটা ধরো মাছ, এটা হলো মাছ, শুটকি মাছ ধরে নাও, এটা হলো মাছ। আর এইটা হলো একটা ব্যাকটেরিয়া, বড় করে রাখছি। And এই ব্যাকটেরিয়া যদি এই মাছটাকে পচাই দিতে চায়, তাহলে এই মাছটার গায়ে যে কি করতে হবে, ব্যাকটেরিয়াকে বসতে হবে। And যেই মাত্র ব্যাকটেরিয়া আবার গায়ে যেয়ে বসবে, বসা মাত্রই লবণ কি করবে, অসমোসিস প্রক্রিয়ায়, অভিস্রবণ প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার এর ভেতর থেকে পানিকে চুষে নিয়ে আসবে। আর ব্যাকটেরিয়ার ভেতরের পানি যদি ওর গায়ে যায়, চুষে নেয়, তাহলে কি এমনি মরে যাবে ব্যাকটেরিয়াটা। এই একটা জিনিস। আর ব্যাকটেরিয়া বংশ বিস্তারের জন্য জলীয় পরিবেশ দরকার হয়। তা লবণ তো এমনিতেই পানি শোষণ করে নিচ্ছে, তো জলীয় পরিবেশ পাবে কি করে? এই এই কারণের কারণে এই কারণে এই এনএসিএল এ যদি খাদ্যের উপরে থাকে, তবে সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। ঠিক আছে, প্রথমত ব্যাকটেরিয়া নিজেই মরে যায় কেন? কারণ ব্যাকটেরিয়ার ভেতরে কোষ, যে সাইটোপ্লাজম বা ব্যাকটেরিয়ার যে তোমার হলো কোষীয় অংশ বা জলীয় অংশ আছে প্রাচীরের ভেতরে, সেই প্রাচীরের মধ্যে যে জলীয় অংশ, সেই পানিটাকে কি করে নিবে, সে শুষে নিবে। যদি শুষে নেয়, ব্যাকটেরিয়া এমনি নিষ্ক্রিয় হয়ে পড়বে। আর দ্বিতীয়ত, ব্যাকটেরিয়া জন্মানোর জন্য এই জলীয় পরিবেশ দরকার। যদি কোনো মাছ বা খাদ্যদ্রব্যের উপরে লবণ থাকে, ওখানে জলীয় পরিবেশ কখনোই তৈরি হবে না। দিয়েই আসলে এই প্রিন্সিপালেই এনএসিএল খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে। তো এটা কোথা থেকে লিখবা, এটা লেখার জন্য আমি তোমাদের একটা দেখাই দিচ্ছি। এই যে এখানে দেখো দেয়া আছে, এই জায়গাটায় দেয়া নাই, আমার একটু উঠে যাই দাও, একটু সরো, একটু। একটু এই কর্মমুখী রসায়নের প্রথম দিক থেকে 2 পেজ পরে, প্রথম দিক থেকে 2 পেজ পরে যে দেখবা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ বলে একটা পেজ আছে। আসে নাই, এই যে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ বলে একটা পেজ আছে, এই পেজে এসে দেখবা যে খাদ্য লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ, এই যে এইটুকু, খাদ্য লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ, এইটুকু লিখলে হবে। পচনশীল খাদ্যবস্তু খাদ্য লবণ এর গাঢ় দ্রবণে সংরক্ষণ করার প্রক্রিয়াকে কিউরিং বলে। এনএসিএল খাদ্যবস্তু পানি শোষণ করে নেয়, ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। মাছ, মাংস, কাঁচা ফল, সবজি কিউরিং পদ্ধতিতে সংরক্ষণ করা যায়। এক্ষেত্রে 7 থেকে 8% এনএসিএল এর অধিক, 15 থেকে 20% গাঢ় দ্রবণ ব্যবহার করে কাঁচা আম, আমলকি, চালতা, জলপাই ইত্যাদি সংরক্ষণ করা যায়। অপরদিকে সামুদ্রিক ইলিশ মাছকে লম্বালম্বিভাবে চাকু দ্বারা কেটে গুঁড়া লবণ দ্বারা সংরক্ষণ করা হয়। তো এখানে মেন পয়েন্ট যদি বলো একটাই, যে এনএসিএল খাদ্যবস্তুর পানি শোষণ করে নাই, ফলে ব্যাকটেরিয়া জন্মাইতে পারে না। এই যে মেন পয়েন্ট, কিন্তু এই যে একটা লাইনটা, তো এই লাইনটা ছাড়াও একটু আনুষঙ্গিক কয়েকটা এক্সট্রা লাইন দিলে ভালো হয়। তো মেন পয়েন্ট এইটুকুই, এইটুকুর সাথে এক্সট্রা 2-1টা লাইন যদি তুমি অ্যাড করো ভালো হয়। ঠিক আছে, তো এই গেল আরেকটা। আর এর পরের প্রশ্নটা ছিল খাদ্য লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ, এখান থেকে এইটুকু লিখে দিব। আর এর সাথে 2-1টা লাইন এক্সট্রা লিখতে পারলে ভালো হয়, বা যদি না পারো এইটুকুই লিখে দিও, যেটুকু এখানে আছে এইটুকুই লিখে দিও। ঠিক আছে, এই প্রশ্ন আসলে যেহেতু দুইটার মধ্যে তুলনা করতে বলছে, প্রশ্নটা হলো কি ছিল দেখো, দুইটার মধ্যে তুলনা।
তা প্রথমে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ তো মোটামুটি বড়ই হয়েছে, আর খাদ্য লবণের জন্য ওইটুকু যদি লেখো তোমার সমস্যা হবে না, প্রশ্ন ফিল আপ হয়ে যাবে। লাস্ট প্রশ্নে আমি আসছি, লাস্ট প্রশ্নটা হলো ভিনেগার আর চিনি দ্বারা খাদ্য সংরক্ষণ কৌশলের ভিন্ন, ব্যাখ্যা করো। এটা 5 নম্বর প্রশ্ন। ভিনেগার আর চিনি, ভিনেগার ও চিনি দ্বারা খাদ্য সংরক্ষণ কৌশল ভিন্ন, ব্যাখ্যা করো, মানে দুইটার মধ্যে তুলনা করতে হবে। তো ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ তো মোটামুটি বড়ই, আর চিনির অংশটুকু আমি তোমাদের বই থেকে দেখাই দিচ্ছি কতটুকু লিখবা। যে চিনি দ্বারা খাদ্যবস্তু সংরক্ষণ এইটুকু লিখলেই হয়ে যাবে। দেখো, এই যে এখান থেকে চিনি দ্বারা খাদ্যবস্তু সংরক্ষণ, চিনি দ্বারা খাদ্যবস্তু সংরক্ষণে চিনি ঘনমাত্রার উপর নির্ভর করে। কার্বোহাইড্রেট শর্করা যেমন আটা, চালের গুঁড়া দিয়ে তৈরি খাদ্যবস্তুকে চিনি সিরাপের 65 থেকে 70% চিনি দ্রবণে ডুবিয়ে নিলে ওই খাদ্যবস্তু দীর্ঘদিন অবিকৃত থাকে। চিনির গাঢ় দ্রবণ বা সিরাপের সংস্পর্শে ব্যাকটেরিয়া কোষের মধ্যস্থ জলীয় অংশকে চিনির গাঢ় দ্রবণ অবিশ্রবণ প্রক্রিয়ায় শোষে নেয়। এই যে মেন লাইন কিন্তু এইটা, এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত, ফলে ব্যাকটেরিয়া বিনষ্ট হয়। এইটুকু যদি লেখো তোমার কাজ শেষ, এইটুকু লিখলেই তোমার কাজ শেষ। আর যদি চাও তো এই লাইনটা একটু অ্যাড করে দিও, এই যে এই পর্যন্ত লিখে দিও। জ্যাম, জেলি, আচার, তারপর কাসুন্দ, মোরব্বা, কমলা লেবুর আচার সংরক্ষণে চিনি পছন্দত হিসেবে ব্যবহার হয়। এক্ষেত্রে পেয়ারা, আপেল, যদি চাও তা লিখে দিতে পারো এই পর্যন্ত, আর যদি না চাও তো এই পর্যন্ত লিখে দিও। তাহলে চিনি দ্বারা খাদ্য সংরক্ষণ কৌশল এইটুকু, এই জায়গা থেকে খাদ্য লবণ NaCl দ্বারা খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল হলো এইটুকু। আর এটা একটু পড়ে রেখো, সরিষার তেল দ্বারা কিভাবে প্রাকৃতিক আর্দ্রতামুক্ত সরিষার তেল ব্যাকটেরিয়া ফাঙ্গাস জন্মাতে বাধা দেয়, মানে এর সংস্পর্শে আসতে দেয় না, মানে সরিষার তেল আসলে ব্যাকটেরিয়াকে খাদ্যদ্রব্যের সংস্পর্শে আসতে দেয় না। এই কারণে সরিষার তেলও কিন্তু তোমার খাদ্যদ্রব্য সংরক্ষণে কাজ করে। তাহলে প্রশ্ন, খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল, সোডিয়াম লবণ, সরিষার তেল, চিনি, এই তিনটা একটু পড়ে রেখো। এই গেল হলো আমাদের সিকিউ। আর নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের MCQ আর ক খ দাগের আলোচনা করব। তো ক খ দাগের এটা আমি একটু তোমাদের দেখাই দিচ্ছি যে ক খ দাগের সাজেশনটা কি হবে। এই চ্যাপ্টারে ক খ দাগের সাজেশনটা দেখাই দিই। তাহলে এই প্রশ্নটা আর একটা, খাদ্য নিরাপত্তায় একটা যেটা সিলেবাসে সাজেশনে, এই প্রশ্নটা একটু তোমরা পড়ে ফেলবা, মানে এটা একটা আর্টসের প্রশ্ন। খাদ্য নিরাপত্তায় রসায়নের গুরুত্ব আলোচনা করো। কোন কোন বোর্ডে কিন্তু এই প্রশ্নটা দিতে পারে, খাদ্য নিরাপত্তায় রসায়নের গুরুত্ব। এটা সম্পূর্ণ আর্টসের একটা প্রশ্ন, বানায় লিখে দিবা যদি আসে। রসায়নের গুরুত্ব আলোচনা করো। প্রশ্নের মধ্যে কি কি ইনক্লুড হতে পারে সেটা আমি বলি। ইনক্লুড হতে পারে যে রসায়নে আমরা এই যে প্রিজারভেটিভ, এই প্রিজারভেটিভ গুলো এক ধরনের রাসায়নিক জিনিস, তো এই রাসায়নিক প্রক্রিয়া যদি অবলম্বন করে আমরা খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করি, তাহলে খাদ্য সংরক্ষণের যে গুরুত্ব, যে পয়েন্ট গুলো আছে ওই পয়েন্ট গুলো মোটামুটি এর মধ্যে দিবা। বা ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ, NaCl দিয়ে খাদ্য সংরক্ষণ, চিনি দিয়ে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া, খাদ্য সংরক্ষণ করলে আমাদের কি হতে পারে, কি ভালো হতে পারে, এই ধরনের জিনিস এটার মধ্যে অ্যান্সার দিয়ে দিবা। তাহলে যদি এই প্রশ্নটা যদিও আমি দেই নাই, তারপর আমি সাজেশন অ্যাড করে দিচ্ছি একটু পরে, খাদ্য নিরাপত্তার রসায়নের গুরুত্ব আলোচনা করো। লেস ইম্পর্টেন্ট আসার পসিবিলিটি কম, তবু এটা পড়ো, এটা কিন্তু সিলেবাসে আছে। তাহলে এই এটা। আর যেটা বললাম যে ক খ দাগের যে সাজেশনটা, ক খ দাগের সাজেশনটা দেখো। ক খ দাগের সাজেশন এখানে, এই যে সিকিউ সাজেশন এটা। এরপরে দেখো কর্মমুখী রসায়ন জ্ঞানমূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো পড়ে ফেলবা। মল্ট ভিনেগার কি, খাদ্য নিরাপত্তা কাকে বলে, ভিনেগার কি। মল্ট ভিনেগার আর ভিনেগার দুইটা কিন্তু আলাদা, এটা কিন্তু স্টুডেন্টরা ভুল করে। এই যে মল্ট ভিনেগার আর ভিনেগার কিন্তু আলাদা। মল্ট ভিনেগার বললে অবশ্যই তার মধ্যে মল্ট কটা যেন থাকে, মানে মল্ট মিশ্রিত করে যে ভিনেগার তৈরি করা হয় সেটা মূলত মল্ট ভিনেগার। আর এমনি ভিনেগার তো ইথানাইক অ্যাসিডে 6 থেকে 10% জড়িয়ে ধরবো। দুইটা কিন্তু আলাদা, দুইটা যেন একই সঙ্গে না হয়। অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে, অ্যান্টিমাইক্রোবিয়াল কি, কিলেটিং এজেন্ট কি, মল্ট কি, আমি এটার উপরে ক্লাস নিব নেক্সট ক্লাসটা এটার উপরে নিব। আচ্ছা, এরপরে খাদ্য নিরাপত্তা কাকে বলে, খাদ্য সংরক্ষক বা প্রিজারভেটিভ কাকে বলে, পিকলিং কি, প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ কি, কিউরিং কি, কিলেটিং এজেন্ট কি, কর্মমুখী রসায়ন এই যে খদাগের প্রশ্ন এটা, খাদ্যদ্রব্য সংরক্ষণে খাদ্য লবণ কিভাবে কাজ করে, পিএইচ কি রূপে খাদ্যদ্রব্য জারণে বাধাগ্রস্ত করে, পিএইচটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, এটা একটি হবে অ্যান্টিঅক্সিডেন্ট, ব্যাখ্যা করো। খাদ্য সংরক্ষণে প্রিজারভেটিভ ব্যবহৃত হয় কেন। এই যে এই প্রশ্ন কয়টা, 12টা, আর এখানে আছে 13টা। এই 12 13টা মানে 13টা ক, 12টা খ, এই ক খ দাগ যদি এই কয়টা পড়ো তোমার হয়ে যাবে।
তাই পিডিএফটা আমি আমার এই চ্যানেলে দিয়ে রাখবো, চ্যানেল থেকে নিয়ে নিতে হবে, চ্যানেল বলতে এই গ্রুপে। আর গ্রুপটা কোথায় পাবা সেটা তো বলেই দিছি তোমাদের, গ্রুপটা কোথায় আছে আগেই। গ্রুপটা আছে হলো, আর একবার তবু বলে দিই, গুগল সার্চ বক্সে যে কি লিখতে বলছি, গুগল সার্চ বক্সে যে, এটা গুগল সার্চ বক্সে যে হুবু টি.মি প্লাস আজাদ CAC 22, যদি এটা লেখো অবশ্যই তোমাকে ওই গ্রুপে নিয়ে যাবে। ঠিক আছে? তো এই আজকের ক্লাস, নেক্সট ক্লাসে আমরা আবার এখান থেকে শুরু করবো, অর্থাৎ এই MCQ ক্লাস, এই চ্যাপ্টারের MCQ আর ক খ দাগটা বলে দিন। ওকে, আল্লাহ হাফেজ।